স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সচিবালয়ে নাশকতা মামলা 426 আনসারের বিরুদ্ধে মামলা, 375 জন কারাগারে। বন্যায় এ পর্যন্ত 23 জনের প্রাণহানি, 72 ঘন্টার মধ্যে পানি নেমে যাওয়ার সম্ভাবনা। এবং 18 ঘন্টায় নেভেনি গাজী টায়ার কারখানার আগুন, 180 জন নিখোঁজের দাবি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সচিবালয়ে নাশকতা মামলায় 375 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। রাজধানীর বিভিন্ন থানায় মোট 426 জন আনসারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরেই রাজধানীতে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। গতকাল রবিবার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, আনসার সদস্যদের বিরুদ্ধে কোন কোন থানায় কি মামলা দায়ের করা হয়েছে? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালকে আনসাররা যে আনসারদের সাথে শিক্ষার্থীদের মাঝে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেটি ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেছে পুলিশ। পুলিশ বলেছে বেআইনিভাবে সমাবেশ, পুলিশি কাজে বাধা এবং মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর 4টি থানায় মোট 426 জন আনসারের নামে এই মামলা করা হয়। আজ 375 জনকে গ্রেপ্তার দেখিয়ে সিএমএম আদালতে হাজির করে। এই ঘটনায় সিএমএম আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আসলে গতকালকের ঘটনায় আনসার বাহিনী অবৈধভাবে তারা যে দাবি দেওয়া তুলে ধরেছিল এবং সচিবালয়ের মতো একটি জায়গায় তারা সংঘবদ্ধভাবেই কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করেছিলেন। তারা প্রথমে যে দাবিগুলো করেছিলেন সে দাবিগুলো বর্তমান সরকার মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু সচিবালয় ঘেরাও থেকে কিন্তু তারা বিরত থাকেনি। এবং তিনি আরো অভিযোগ করে বলেছেন যে আসলে আনসার সদস্যদের পোশাক পরে বিগত দিনের সরকার বা কোনো দুর্বৃত্তরা তারা এই যে সরকার, এই সরকারকে বেকায়দায় ফেলার জন্যই কিন্তু তারা এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে আমরা ন্যায় বিচার পাইনি। আমাদের এই মূলত আনসার সদস্যরা তারা তাদের ন্যায়ের দাবিতে তারা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছিল। সরকার তাদের সে দাবি সম্পূর্ণভাবে না মেনে তাদের বিরুদ্ধে এই মামলাটি করেছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে আনা হয়েছে এবং এই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 10 দিনের রিমান্ডে শোনানোর জন্য এই মাত্র আদালতে কিন্তু হাজির করেছে। আমরা দেখছি যে আসলে আব্দুস সোবহান গোলাপ এবং শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 10 দিনের একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড শোনানোর জন্য কিন্তু আদালতে তোলা হচ্ছে। এই ছিল সর্বশেষ আদালতের তথ্য। ঢাকার সিএমএম আদালত থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। এবারে বন্যা প্রসঙ্গ।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা পরিস্থিতি নিয়ে আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সচিব মোহাম্মদ কামরুল হাসান। এদিকে দেশের পূর্বাঞ্চলে গত 24 ঘন্টায় বৃষ্টি না হওয়ায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে কুমিল্লায় এখনও গোমতীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তীব্র বন্যার পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরের স্লুইস গেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি ভারী বৃষ্টি না হয় তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফিংয়ে উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান, গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী ছাড়াও আরও কোথাও বন্যার ঝুঁকি নেই। তবে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, 4.5 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় পানি কতটা কমেছে, রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা সেটিও আমাদের জানাবেন। জি, আজকে সকালে কিছুটা বৃষ্টি ছিল, তারপরে দুপুরের পর থেকে কিন্তু আমরা রৌদ্র দেখতে পাচ্ছি। আজকে কুমিল্লার গোমতীর পাহাড়ি ঢল, যেটি ভারত থেকে প্রবাহিত হয়েছে, সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু কমতে শুরু করছে। পাশাপাশি এই ভয়াবহ বন্যা কবলিত বুড়িচং উপজেলার পানিও কিন্তু আজকে কিছুটা কমতে দেখছি। পাশাপাশি কুমিল্লার 14টি উপজেলারই কিন্তু বলা যায় যে বন্যার পানি ক্রমাগতভাবে কমতে শুরু করছে। তবে বন্যার কবলিত এলাকাগুলোতে কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছু উঁচু জায়গা থেকে পানি নামতে আমরা দেখেছি। ওই কিছু গ্রামীণ সড়ক যেগুলো উঁচু ছিল সেইগুলো থেকে পানি নামতে দেখেছি, যার ফলে ওই সড়কগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি কমে যাওয়ার ফলে এবং এই প্রায় এক সপ্তাহের মতো বন্যা কবলিত হয়ে থাকার ফলে এখন কিন্তু বিভিন্ন রোগ বালাই এর প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে চর্মরোগ সহ পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 227টি মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী এই সংগঠন তারাও কিন্তু মেডিকেল টিম করে কিন্তু স্বাস্থ্য বিষয়টি কিন্তু নজরদারি করছেন। এই মুহূর্তে যে প্রকোপ আকার ধারণ করছে, বিশেষ করে স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো আসলে সেগুলো স্বল্পতা। অন্যদিকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে কিন্তু ওষুধের কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে। আমরা কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় দুপুরের পরে কিন্তু নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি। কুমিল্লায় প্রায় 10 লক্ষের ওপরে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আছে। তার মধ্যে 60,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আমরা জানতে পেরেছি যে রোগ বালাইয়ের প্রকোপ দেখা দিচ্ছে। আর বিশেষ করে
জলাবদ্ধ এলাকাগুলোতে লোকজন তাদের মূল্যবান জিনিসপত্র বাড়ি থেকে সরাতে পারেনি আকস্মিক বন্যার কারণে। তারা কিন্তু পাশে উঁচু স্থানে পলিথিন এবং বিভিন্ন ঝুপড়ি দিয়ে খুপড়ি গণহর বানিয়ে কিন্তু তারা আশ্রয় নিচ্ছে। সেই স্থানগুলোতে কিন্তু আসলে নজরদারি করা যাচ্ছে না, যেহেতু শাকিল মোল্লা কুমিল্লা থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। নোয়াখালী থেকে পানি নামতে শুরু করায় লক্ষ্মীপুরে পানি বৃদ্ধি পাচ্ছে, বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা। তাপস, ফসলের কেমন ক্ষতি হয়েছে, বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে অব্যাহত বৃষ্টি এবং অতিরিক্ত পানির চাপে লক্ষ্মীপুরে কিন্তু দিন দিন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ড ইতিমধ্যে নতুন পানিতে বন্যায় প্লাবিত হয়েছে। এছাড়া বশিকপুর, পোদ্দার বাজার, লাহারকান্দি, ভবানীগঞ্জ সহ রামগতি, রামগঞ্জ রামগঞ্জ এবং কমলনগর উপজেলার অধিকাংশ ইউনিয়ন কিন্তু বন্যায় নিমজ্জিত হয়েছে এবং তারা বন্যার কবলে পড়ে মানবত জীবনযাপন করছে। দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 4টা উপজেলায় প্রায় 5 লক্ষাধিক লোক বন্যা আক্রান্ত হয়ে মানবত জীবনযাপন করছে। এদিকে আপনি লক্ষ্মীপুরে ইতিমধ্যে বিভিন্ন ফসলি ক্ষেত, পোল্ট্রি ফার্ম, মাছের গেট পানিতে বিলীন হয়ে গেছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, ফেনী, কুমিল্লার পানি যখন নামতে থাকবে নোয়াখালীর, তখন কিন্তু লক্ষ্মীপুরের পানি কিন্তু বাড়তে থাকবে। দিন দিন লক্ষ্মীপুর পানি বাড়ছে এই নোয়াখালী থেকে পানি আসার কারণে। এবং লক্ষ্মীপুরে বিভিন্ন 185টি আশ্রয় কেন্দ্র এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম কাজ করছে। তানিয়া, এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। তাপস কুমার সাহা লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন বন্যার সবশেষ অবস্থা। দেশে বন্যা দুর্গতদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। কুমিল্লা, লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত 8টি জায়গায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লাকসামে ত্রাণ বিতরণকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী এবং সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 18 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। গতরাত 10:30টার দিকে রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ড্যামরা, কাজপুর, আদমজি ও কাঞ্চন ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করছে। সেখানে টায়ার, কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে বলে দাবি করা হচ্ছে, সবশেষ অবস্থা আমাদের জানাবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে স্বজনরা 180 জন স্বজন নিখোঁজদের দাবি করেছেন, তাদের তালিকা করেছেন। তবে এই সংখ্যাটা কিন্তু সময় বেরোচ্ছে এবং সংখ্যাও কিন্তু বাড়ছে। একে একে করে দূর দূরান্ত থেকে আসছে তাদের ছবি এবং ভোটার আইডি কার্ড নিয়ে, জন্মসনদ নিয়ে তারা কিন্তু এখানে দাবি করছেন তারা ভিতরে নিখোঁজ রয়েছেন। তবে যে বিষয়টি প্রায় 19 ঘন্টা পেরোতে শুরু করছে, তারপরও কিন্তু আগুন নিস্তেজ হতে যাচ্ছে না। তারপরও তারা দমকল বাহিনীর 12টি ইউনিট এই গাজী গ্রুপের টায়ার কারখানায় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে যে তাদের যে উচ্চ সম্পন্ন যে যন্ত্র রয়েছেন টিটিএল দিয়ে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। যেহেতু এটি একটি টায়ার তৈরির কারখানা, এখানে কেমিক্যাল এবং প্লাস্টিকের পদার্থ বেশি থাকায় কিন্তু আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। সেই বিষয়টি জানিয়েছেন এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি যে বিষয়টি জানিয়েছেন, ভেতর থেকে এখন পর্যন্ত 14 জনকে আহত অবস্থায়, জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তারপর থেকে কাউকে কিন্তু এখনো উদ্ধার হয়নি এবং যারা নিহত বা নিখোঁজের যে বিষয়টি দাবি করছেন স্বজনরা, এই ধরনের মানুষ সদৃশ্যমান বস্তু কিন্তু ভেতরে তারা দেখতে পায়নি। তবে ভেতরে তাদের প্রবেশ করার মতো
কিন্তু অবস্থা সেখানে তৈরি হয়নি এখনো, যেহেতু একটি আগুন চলমান রয়েছে। আলুগড় লেহিয়ান শিকানা কিন্তু যে ভবনগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় উত্তপ্ত রয়েছে, সেখানে কিন্তু পাও রাখার মতো কিন্তু অবস্থা নেই। সেই জায়গাগুলি কিন্তু তারা আগুন আগে নিয়ন্ত্রণ করবেন, তারপরে যে জায়গাটি রয়েছে তারা কিন্তু ঠান্ডা করবেন, তারপরে ভেতরে প্রবেশ করে দেখবেন আসলে কেউ এখানে কারো লাশ রয়েছে কিনা, নিখোঁজ রয়েছে কিনা, সেই বিষয়টি কি তারা কিন্তু তদন্ত করে দেখবেন। তা আরেকটি বিষয়, গতকাল রাতে যে 10:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা যে গাজী টায়ার যে কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে, এর আগে কিন্তু এখানে একটি লুটপাটের ঘটনা কিন্তু এখানে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন অগ্নিকাণ্ডের লুটপাটের সময় কিন্তু এখানে কিন্তু আগুন দেয় দুর্বৃত্তরা, একদল দুর্বৃত্ত আগুন দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়। এক একে করে কিন্তু আদমজি, কাঞ্চন এবং সিদ্দিক বাজার যে রয়েছেন এবং সদর দপ্তরের যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু 12টা ইউনিট এখানে এসে কিন্তু তখন থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 19 ঘন্টা তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। সে সাথে সেনাবাহিনী এবং পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে কিন্তু অবস্থান করছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং প্রায় কিন্তু মেশিনারিজ এবং যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু আগুনে একেবারেই পুরো ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপে কিন্তু এখন এটা কিন্তু পরিণত হয়েছে এবং ভবন কিন্তু প্রায় ভবনগুলি কিন্তু ধসে পড়ার মতো অবস্থা রয়েছে এবং ধসেও কিছু অংশ কিন্তু নিচে পড়ছেন এবং পুরো অংশটাই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছেন। যেহেতু আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে আমার পেছনটি থেকে কিন্তু কেমিক্যালের যে গোডাউন রয়েছে, এই গোডাউনে কিন্তু এখনও আগুন চলমান রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কত সময় যে লাগবে সেই বিষয়টা কিন্তু ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত করতে পারেনি, যেহেতু কেমিক্যাল এবং প্লাস্টিক পদার্থের পরিমাণ এখনও কিন্তু শেষ হয়নি এবং আগুন এখন পর্যন্ত 19 ঘন্টা পর্যন্ত কিন্তু আগুন চলমান রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই ছিল আসলে আমার কাছে গাজী গ্রুপের আগুনের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গৌতম সাহা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ না থাকায় খানিকটা হতাশ হয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব। বলেছেন কবে নির্বাচন হবে, রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। বিজিবির উদ্যোগে বন্যার দুর্গত ফেনী ও নোয়াখালীতে 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যা দুর্গত অসহায় 250 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর নোয়াখালী স্টেডিয়ামে 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যাকালীন নৌপথে কন্টেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেনী, কুমিল্লায় বন্যার কারণে সড়ক ও রেলপথে আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহনে ধীর গতিতে নৌপথে কন্টেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে তারা। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন ধর্মের নেতারা। দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি অতিথি ভবন যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ জন্মাষ্টমীতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করবে।
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টের কেন্দ্রীয় হনুমান জিওর মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সাহেববাজার থেকে সোনাদিঘি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জয়পুরহাটের কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে প্রদীপ জ্বালিয়ে দিবসের সূচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার। পরে আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। কুড়িগ্রামে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। কিশোরগঞ্জের গুরুদয়ার সরকারি কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। গতরাতে দুটি ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটে। বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলার পর তা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ IMD। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরা রয়েছে। এই রাজ্যে সাম্প্রতিক রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ায় আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়, মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর তাদের হত্যা করা হয়। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মুসাখাইল জেলায় রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত 10টি যানবাহন পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। সৌদি আরবে গত এক সপ্তাহে 17,616 জন অবৈধ প্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। 15 প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ হামলায় 4 জন নিহত এবং 37 জন আহত হয়েছে। চেরনিহিভ, সুমি, খার্কিভ ও ডনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে রুশ হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী নিখোঁজ এবং আরও 2 সংবাদকর্মী আহত হয়েছে। ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদে অন্তত 5 জন নিহত হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সচিবালয়ে নাশকতা মামলায় 426 আনসারের বিরুদ্ধে মামলা, 375 জন কারাগারে। বন্যায় এ পর্যন্ত 23 জনের প্রাণহানি, 72 ঘন্টার মধ্যে পানি নেমে যাওয়ার সম্ভাবনা। এবং 18 ঘন্টায়ও নেভেনি গাজী টায়ার কারখানার আগুন, 180 জন নিখোঁজের দাবি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।